হ্যালো এভরিওয়ান। ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট এ যাবৎকালের সবথেকে কন্ট্রোভার্সিয়াল টপিকগুলোর মধ্যে একটি, এবং কারেন্ট সিচুয়েশনের পরে তো কন্ট্রোভার্সি আরও বেশি বেড়ে গেছে। বলা যায় বাকি পৃথিবীর মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়াতেও দুটি ট্রেন্ড পপুলার হচ্ছে। একটি #উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন অ্যান্ড অ্যানাদার ওয়ান #উই স্ট্যান্ড উইথ ইসরায়েল। কিছু মিডিয়া কাউকে দোষ দিচ্ছে তো কিছু মিডিয়া কাউকে দোষ দিচ্ছে, বাট এই ব্যাপারটা অতটাও সহজ সরল না যতটা উপর থেকে মনে হয়। এর উপরে অনেকগুলো কাভার চালানো আছে এবং হিস্ট্রি অনেকটা রিলেটেড। তাই আমরা আজকে এই টপিক থেকে কিছু কাভার সরানোর চেষ্টা করব। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। এটা হলো ইসরায়েল প্যালেস্টাইনের ম্যাপ। এখানে ইসরায়েল কোথায় সেটা তো দেখা যাচ্ছে, বাট প্যালেস্টাইনকে একটু খুঁজতে হয়। উপরে যে হাইলাইটেড রিজন এটাকে ওয়েস্ট ব্যাংক বলা হয়, এবং লেফট বটমে এই গ্রিন কালারের স্ট্রিপটাকে বলা হয় গাজা স্ট্রিপ। এই ম্যাপে যেখানে যেখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন সেখানে ফিলিস্তিনিরা থাকে, এবং ডার্ক গ্রিন অঞ্চলগুলোতে প্যালেস্টাইনের সরকারি শাসন রয়েছে। বাট এই লাইট গ্রিন কালার রিজনগুলোতে ফিলিস্তিনিরা থাকে বটে, বাট এখানে মিক্সড গভর্নেন্স চলে, অর্থাৎ বোথ প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল গভর্নমেন্ট এই জায়গাগুলোকে কন্ট্রোল করে। এবং এই পিঙ্ক কালার রিজনগুলোতে ইসরায়েলি গভর্নমেন্টের কন্ট্রোল রয়েছে, এবং সেখানে কিছু ইসরায়েলি মানুষেরাও থাকে। এই ম্যাপটা আপনাদের কাছে একটু আজব মনে হচ্ছে না? কীভাবে দুটি দেশ এভাবে এক্সিস্ট করতে পারে 100টার মতো আলাদা আলাদা টুকরোতে? 100টারও বেশি আলাদা আলাদা টুকরো রয়েছে এখানে। এটা কোনো আশ্চর্য হওয়ার কথাও না। যদি দুটি দেশ এভাবে এক্সিস্ট করে তাহলে তাদের মধ্যে কনফ্লিক্টও খুবই সাধারণ ব্যাপার। এই ম্যাপের মাঝখানেই রয়েছে জেরুজালেম শহর, যা 3 ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা: ক্রিশ্চিয়ানস, মুসলিমস এবং ইহুদি অর্থাৎ জিউস। জেরুজালেমেরও একই ঘটনা। ওয়েস্ট জেরুজালেম ইসরায়েলের কন্ট্রোলে রয়েছে, যেখানে কিছু ইসরায়েলিরাও থাকে। আবার ইস্ট জেরুজালেমে অনেক ফিলিস্তিনিরা থাকে, এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী সেটা প্যালেস্টাইনের অংশ। কিন্তু ওয়েস্ট জেরুজালেমের সাথে সাথে ইস্ট জেরুজালেমও ইসরায়েলের কন্ট্রোলে রয়েছে। ইসরায়েলের মতে সম্পূর্ণ জেরুজালেম শহরই তাদের, অ্যান্ড অবভিয়াসলি প্যালেস্টাইনের মতো জেরুজালেম শহর তাদের। অন দি আদার হ্যান্ড, আমরা যদি বলি গাজা স্ট্রিপের কথা, তাহলে সেখানকার ঘটনাটা একটু আলাদা। সেখানে প্যালেস্টাইন গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। সেটা দখল করে রেখেছে একটি মিলিটেন্ট গ্রুপ / পলিটিক্যাল পার্টি হামাস। প্যালেস্টাইনের যিনি প্রাইম মিনিস্টার, যিনি এই ডার্ক গ্রিন রিজিয়নগুলোকে কন্ট্রোল করেন, তারও কন্ট্রোল নেই এই গাজা স্ট্রিপে। এটা পুরোটাই দখল করে রেখেছে হামাস। কিছু দেশ যেমন USA, ইসরায়েল, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাপান মনে করে হামাস একটি টেররিস্ট গ্রুপ। অন্যদিকে UK এবং অস্ট্রেলিয়ার মতো দেশ শুধুমাত্র হামাসের মিলিটেন্ট উইংকে টেররিস্ট গ্রুপ মনে করে। অন্যদিকে এমনও কিছু দেশ রয়েছে যেমন চায়না, রাশিয়া, টার্কি, ইরান, যারা হামাসকে কোনো টেররিস্ট গ্রুপ মনে করে না। হামাস এবং ইসরায়েলি মিলিটারি প্রায় একে অপরের উপর রকেট লঞ্চ করতে থাকে। যদিও বা ইসরায়েলের কাছে একটি আয়রন ডোম রয়েছে, যেটা খুবই এফিশিয়েন্ট ডিফেন্স সিস্টেম, যা ইসরায়েলকে প্রোটেক্ট করে হামাসের থেকে আসা রকেট থেকে। এখানে যে রকেট লঞ্চ এবং এয়ার স্ট্রাইক হয় তা মূলত ইসরায়েল এবং গাজা স্ট্রিপের মধ্যেই হয়। প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের এর মধ্যে কোনো ইন্টারফিয়ারেন্স নেই। অ্যাট দ্য সেম টাইম গাজার ঘটনাটা একটু আলাদা। সেখানে যে বর্ডারটা রয়েছে সেটাও একদম ক্লিয়ারলি ডিফাইন্ড। এখানে কোনো ইসরায়েলিরা থাকে না। ইনফ্যাক্ট গাজার চারিদিকে ব্লকেড লাগিয়ে রেখেছে ইসরায়েল। একদিক থেকে ইসরায়েল ব্লক করে রেখেছে এবং আরেকদিকে ইজিপ্ট অর্থাৎ মিশর। তাদেরকে ইকোনমিক্যালিও কাট অফ করা হয়েছে বাকি পৃথিবী থেকে। এই কারণে গাজার মধ্যে যে আনএমপ্লয়মেন্ট রেটটা রয়েছে সেটা খুবই হাই। যেই টাকা গাজার ভিতরে আসে, প্রায় অনেক দেশ তাদেরকে হেল্প করতে চায়। মোস্ট অফ দ্য টাইম হামাস সেটাকে ইউজ করে ওয়েপেন্স এবং রকেট লঞ্চ করার জন্য। এই ডিফারেন্সটাকে বোঝা এখানে খুবই জরুরি। ওয়েস্ট ব্যাংকে রুল করে PLO, যাদের রুল একটা ন্যাচারাল গভর্নমেন্টের মতোই হয়ে থাকে। বাট গাজা দখল করে রেখেছে হামাস, যেখানে প্যালেস্টাইন সরকারেরও কোনো কন্ট্রোল নেই। যদি ব্যাকগ্রাউন্ড নলেজটাকে আপনি বুঝে যান, তাহলে এখন কথা বলি কারেন্ট সিচুয়েশনের ব্যাপারে। বলা যায় কারেন্ট ইস্যু শুরু হয় শেখ জারার টপিক থেকে।
শেখ জাররা ইস্ট জেরুজালেমে একটি নেইবারহুড, যেখানে অনেক ফিলিস্তিনি পরিবারকে অর্ডার দেওয়া হয়েছে তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। কয়েক সপ্তাহ আগে কিছু রাইট উইং ইসরায়েলি উস্কানিমূলক র্যালি বের করে ইস্ট জেরুজালেমের নেইবারহুড থেকে, যেখানে তারা ডেথ টু অ্যারাবস স্লোগান দেয়। যখন তারা এই র্যালি বের করে তখন ইসরায়েলি এবং আরব কমিউনিটিসের মধ্যে ফাইট হয় এবং আগুনে ঘি ঢালার কাজ করে কিছু এক্সট্রিম রাইট উইং কট্টরবাদী ইসরায়েলি পলিটিশিয়ানসরা। এরা অনেক প্রোভোকেটিং ভাষণ দেয়, বলে যে এই পুরো শহর আমাদের, এবং এখানে সিচুয়েশনস আরও খারাপের দিকে চলে যায়। 7 মেতে ফিলিস্তিনিরা প্রোটেস্ট করছিল এর বিরুদ্ধে, এবং এই প্রোটেস্ট ভায়োলেন্সের দিকে চলে যায়, পাথর ছোড়াছুড়ি হয় এবং ইসরায়েলি পুলিশ সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করে। এরপরে পুলিশদের সাথে তাদের সংঘর্ষ হয় এবং 2 দিকের লোকই ইনজিউর্ড হয়। 10 মেতে ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদের ভিতরে যায় এবং ফিলিস্তিনিদের উপর রাবার বুলেটস ফায়ার করে এবং স্টান গ্রেনেডস ছোড়া হয় তাদের উপর। ইসরায়েলি পুলিশের মতে কিছু ফিলিস্তিনি মসজিদের ভিতরে পাথর নিয়ে বসেছিল তাদেরকে ছোড়ার জন্য, যারা র্যালি বের করেছে। এই মসজিদের ঘটনার পর হামাস গ্রুপ আলটিমেটাম দেয় ইসরায়েল গভর্নমেন্টকে মসজিদ থেকে ইসরায়েলি পুলিশকে সরিয়ে নিতে, না হলে আমরা অ্যাটাক করব। যদিও বা আল আকসা মসজিদ অর্থাৎ জেরুজালেম ওয়েস্ট ব্যাংকে এবং সেখানকার মানুষদের হামাস গ্রুপের সাথে কোনো সম্পর্ক নেই, তবুও হামাস নিজেদেরকে প্যালেস্টাইনের রিপ্রেজেন্টেটিভ দেখানোর জন্য ইসরায়েলকে ওয়ার্নিং দেয় এবং কিছুক্ষণ পর তারা রকেটসও ফায়ার করে ইসরায়েলের দিকে। গাজা থেকে ইসরায়েলের দিকে থাউজেন্ডস অফ রকেট ফায়ার করে হামাস গ্রুপ। যখন এই রকেটের বর্ষণ হয় ইসরায়েলে, তখন ইসরায়েল গভর্নমেন্টও এর রেসপন্সে এয়ার স্ট্রাইক কন্ডাক্ট করা শুরু করে গাজার দিকে। অনেক সাধারণ মানুষের মৃত্যু হয় এতে, যাদের অনেকেই ছিল শিশু, এবং যারা এখানে মৃত্যুবরণ করেন তাদের বেশিরভাগেরই হামাস গ্রুপের সাথে কোনো সম্পর্ক ছিল না, এবং ইসরায়েলেও কয়েকজন মারা যায় হামাসের রকেট দ্বারা। এখানে কে ঠিক আর কে ভুল জাস্টিফাই করার জন্য 2 সাইডের কাছে অজুহাতের কমতি নেই। ইসরায়েল বলে আমরা এয়ার স্ট্রাইক করেছি কারণ হামাস আমাদের উপর রকেটস ফায়ার করেছে। হামাস বলে আমরা রকেট লঞ্চ করেছি কারণ ইসরায়েল মসজিদে হামলা করেছে। ইসরায়েল বলে আমরা মসজিদে অ্যাটাক করেছি কারণ তোমরা পাথর ছুঁড়ছিলে। এবং এরপরে আস্তে আস্তে এটা পিছনে চলে যেতে যেতে হিস্ট্রিতে চলে যাবে। এবং কিছু জিনিস যেটা অনেক ক্লিয়ার এবং আমাদের সেটা নজরে রাখা উচিত। প্রথমত, ইন্টারন্যাশনাল অবজারভার্সদের কী মত। ইউরোপিয়ান ইউনিয়নের মতে ইসরায়েল যে এফেকশনস করাচ্ছে এখানে, সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ইলিগাল এবং সেটাতে গ্রাউন্ডে টেনশনস বাড়ে। ইউনাইটেড নেশনস অফিস অফ হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের মতে যে লগুলো ইসরায়েল এখানে লাগাচ্ছে সেগুলো ইনহেরিটেন্টলি ডিসক্রিমিনেটরি, এবং তারা যে অকুপাই করার চেষ্টা করছে প্যালেস্টাইনিয়ান ল্যান্ডকে, সেটা প্রহিবিটেড আন্ডার ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অ্যান্ড ইট মে অ্যামাউন্ট টু ওয়ার ক্রাইম। এর মানে এটা তো ক্লিয়ার, ইসরায়েল যে অকুপেশনস করছে ওয়েস্ট ব্যাংকে সেটা একদমই ইললিগাল। কিন্তু এর মানে কি এটা যে হামাস যেটা করছে সেটা ঠিক? অ্যাবসলিউটলি নট। ইনফ্যাক্ট হামাসের যে রকেটগুলো রয়েছে সেগুলো প্রায় ইসরায়েলের শহরে পয়েন্ট করা হয়ে থাকে, যেখানে সাধারণ মানুষদের অনেক ডেঞ্জার রয়েছে। ফর্চুনেটলি ইসরায়েলের কাছে একটি ডিফেন্স সিস্টেম আয়রন ডোম রয়েছে, যার কারণে এই রকেটসগুলোর দ্বারা কোনো ডিস্ট্রাকশন হয় না। তবুও কিছু কিছু রকেট পৌঁছে যায় ইসরায়েলে, যদিও বেশিরভাগ রকেটই আয়রন ডোম পার করে আসতে পারে না, সে কারণে ইসরায়েলের সাইডে খুব কম ক্যাজুয়ালিটিস হয়েছে। গাজাতে এমন কোনো প্রোটেকশন নেই, এবং ইসরায়েল সরকারও মোস্ট অফ দ্য টাইম শহরেই এয়ার স্ট্রাইক করে, যেখানে অনেক সাধারণ মানুষ মারা যায়। হামাসের রকেট যদি লেগে যায় এবং প্রোটেকশন না থাকে ইসরায়েলের কাছে, তাহলে ইসরায়েলের সাইডে অনেক ডিস্ট্রাকশন হতে পারে। উই থিঙ্ক এখানে 2 সাইডকে একটু রেসপন্সিবল হওয়া উচিত, যাতে তারা সাধারণ মানুষকে টার্গেট না করে। ভায়োলেন্সের রেসপন্সে ভায়োলেন্স, তার রেসপন্সে আরও ভায়োলেন্স, এভাবে কখনো সিচুয়েশন সলভ হয় না, এতে ভায়োলেন্স আরও এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। যেমনটা মহাত্মা গান্ধীজি বলেছিলেন, অ্যান আই ফর অ্যান আই মেক্স দি হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। দ্বিতীয়ত, ইসরায়েল এবং প্যালেস্টাইন বোথ সাইডসেই অনেক মানুষ মারা গিয়েছে, যাদের মধ্যে অনেকেই ছিল শিশু, অ্যান্ড তারা সবাই মানুষ ছিল। বাট আনফর্চুনেট রিয়েলিটি, হামাস কিংবা ইসরায়েলি মিলিটারি এখানে মানুষ দেখে না, তারা শুধু দেখে জিউস অ্যান্ড মুসলিমস। হামাস মনে করে ইসরায়েলে যারা থাকে তারা সবাই টেররিস্ট, এবং ইসরায়েলি গভর্নমেন্ট মনে করে প্যালেস্টাইনে যারা থাকে তারা সবাই টেররিস্ট। এখানে একটা বোঝার বিষয় হলো
সব ফিলিস্তিনিরাই কিন্তু হামাসকে সাপোর্ট করে না। এট দ্য সেম টাইম সব ইসরায়েলিরাও তাদের গভর্নমেন্টকে সাপোর্ট করে না তারা এখন যেটা করছে। পাস্টে এমন অনেক ইসরায়েলি পলিটিশিয়ানসরা ছিল যারা বেশি থেকে বেশি চেষ্টা করেছেন দুই সাইডের মানুষের জন্যই শান্তি নিয়ে আসার। তাদেরকে অ্যাসাসিনেটও করে দেওয়া হয়েছে এক্সট্রিমিস্ট মানুষ দ্বারা, কারণ তারা মিউচুয়াল পিসের কথা বলতেন। দুই সাইডেই কিছু কিছু এক্সট্রিমিস্ট লোক রয়েছে, তার জন্য পুরো দেশকে টেররিস্ট ডিক্লেয়ার করে দেওয়া এটা তো উচিত না। তৃতীয়ত, স্পাইডারম্যান মুভির একটা কোট রয়েছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। দুই সাইডকেই দেখুন কার কাছে বেশি পাওয়ার রয়েছে। অনেক অবভিয়াস একটা ব্যাপার, ইসরায়েলি মিলিটারি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। এত পাওয়ারের সাথে সাথে তাদের রেসপন্সিবিলিটিও বেড়ে যায়। হামাসের মতো যারা রয়েছে, ইসরায়েল যাদেরকে টেররিস্ট মনে করে, তারা যদি এখন হামলা করে তাহলে ইসরায়েলকে তাদেরই মতো রেসপন্স করার তো প্রয়োজন নেই। ভায়োলেন্সের রেসপন্সে তো সেম লেভেলের ভায়োলেন্স করার প্রয়োজন নেই। ইসরায়েল যে গাজাতে এয়ার স্ট্রাইক করেছে সেখানে অনেক সিভিলিয়ান্স এবং শিশুদেরও মৃত্যু হয়েছে। এত অ্যাডভান্সড টেকনোলজি রয়েছে ইসরায়েলের, তাদের এটা তো খেয়াল রাখা উচিত যে তারা যখন টার্গেট করছে শুধুমাত্র তাদের রকেট লঞ্চার্সদেরকেই টার্গেট করছে, কিংবা শুধুমাত্র টেররিস্ট গ্রুপদেরকেই টার্গেট করছে। সিভিলিয়ান্সদেরকে মেরে তো কারো কোনো লাভ হবে না। এবং স্ট্রাইকিংয়ের পরে বলা যে কোনো কোনো ক্ষেত্রে ক্যাজুয়ালিটিস হয়ে যায়, এটা কি জাস্টিফাইড হবে? মোটেও না, স্পেশালি এটা যখন পৃথিবীর ওয়ান অফ দ্য টপ মিলিটারি ফোর্সেস করছে। এবং দুই সাইডকেই আরও একটু বেশি রেসপন্সিবল হওয়া উচিত এইসব ব্যাপারে, কারণ এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। সো এই ছিল ইসরায়েল প্যালেস্টাইনের কারেন্ট সিচুয়েশন নিয়ে। আপনি এটাকে ভালোভাবে বুঝতে পারবেন না যদি না আপনি এর হিস্ট্রি জানেন। তাই এর পরের ভিডিওতে আমরা ইসরায়েল প্যালেস্টাইনের হিস্ট্রি সম্বন্ধে জানব, কিভাবে এই দুটি দেশের মধ্যে কনফ্লিক্ট শুরু হলো।